বুলেট হলো বুলেট, তাকে অন্ধ ঘাতক ভাবলে দৃষ্টিহীন অপমানিত হবে। কবে লিখেছিলেন নবারুণ ভট্টাচার্য? প্রত্যেকটা খুনি বুলেটের পেছনে থাকে এক বা একাধিক মাথা, ঠান্ডা মাথার ষড়যন্ত্র। মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি নৃশংস হত্যাকাণ্ডে পুলিশ গ্রেফতার করল তৃণমূলেরই সহসভাপতিকে টানা 21 ঘন্টা জেরা করার পর। কিন্তু প্রশ্নগুলো এখানেই থামছে না, উঠে আসবে আজকের অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, দুলাল সরকার হত্যাকাণ্ডের 6 দিনের মাথায় চাঞ্চল্যকর মোড়। মালদা তৃণমূলের জেলা সহসভাপতি খুনে গ্রেফতার হলেন তৃণমূলেরই সহসভাপতি। আর কত নিচে নামবে এই রক্তপাতের রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন থাকবে, ধৃত নেতা থেকে নিহত স্ত্রী সবারই দাবি নেপথ্যে আছে বড় মাথা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আবার বলছেন প্রভাবশালী একজন নেতা আছে, নাম বলবো শুধু মুখ্যমন্ত্রীকে, কিন্তু ওই বড় মাথা অবধি আদৌ পৌঁছতে পারবে পুলিশ? তৃতীয় প্রশ্ন, খুনের চক্রান্তের পেছনে তৃণমূলের সহসভাপতি, দেয়া হয়েছিল 50 লক্ষ টাকার সুপারি। বিহারের কাটিহার থেকে এসেছিল খুনিরা, জানালো পুলিশ। বিহার উত্তরপ্রদেশ মডেলে সুপারি দিয়ে এই রাজনৈতিক খুনের নেপথ্যে আসল মোটিভটা কি? চতুর্থ প্রশ্ন থাকবে, গতকাল বিএসএফ এর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে বাংলাদেশি স্মাগলাররা। সেই ত্রিপুরা সীমান্তেই চোরাচালানের করিডোর খুঁজে পেল এবিপি আনন্দ। ইউনূস সরকারের মদত আছে বলেই কি বাংলাদেশের স্মাগলারদের এই দাপট? পঞ্চম প্রশ্ন, পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারের পর এবার পাসপোর্ট জালিয়াতি চক্রে ধরা পড়ল কোর্টের মুহুরি পরিচয় দেয়া এক ব্যক্তি। রীতিমতো রেট চার্ট করে 3 থেকে 15,000 বিক্রি করা হতো জাল নথি। এতদিন কি চোখে ঠুলি পড়ে বসেছিল প্রশাসন? তবে শুরুতেই দেখাবো, মালদায় তৃণমূলের সহসভাপতিকে খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল সহসভাপতিকে। তোলপাড় রাজনীতি। মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেপ্তার দলেরই আরেক শীর্ষ নেতা। নতুন বছরের দ্বিতীয় দিন বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনা 6 দিনের মাথায় প্রায় 21 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার করা হলো তৃণমূলেরই ইংরেজবাজারের সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর, আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর। তো আমার যেটা মনে হচ্ছে, পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে, তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি। আপনাদের নিশ্চয়ই দিদির উপর অনেক ভরসা আছে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু দিদিকে বলে কিছু লাভ হবে না এই কারণেই, কারণ দিদি বিবেচনাকে ধামাচাপা দিতে চাই। খুন হলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর। খুনের তদন্তে গ্রেপ্তার হলেন তৃণমূলের ইংরেজবাজারের শহর সভাপতি। আর এই গ্রেপ্তারির পরই চাঞ্চল্যকর দাবি করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়ে দিল। দুলাল সরকারের খুন ঘিরে গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ মালদা তৃণমূলের ভেতরের আরো গোপন কথা কি বাইরে আসতে পারে? চক্রান্তের শিকার আপনি। চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। নরেন্দ্রনাথ তিওয়ারি কি আপনার ঘনিষ্ঠ ছিলেন? এ হয়তো দেখা হলে হাই হ্যালো হয়, সেটা আলাদা ব্যাপার। এরকম সকলের সঙ্গে হাই হ্যালো আছে আমরা যখন রাজনীতি করি, এটার সঙ্গে কোনো প্রসঙ্গ নাই। অপরাধী থাকলে যেই অপরাধী থাক তার শাস্তি হোক। খুনের ঘটনায় স্বপন শর্মা নামে একজনকেও পুলিশ গ্রেফতার করেছে। ইনভেস্টিগেশন হোক, এটা আমাদের সরকার, নিরপেক্ষ সরকার, তাই দল মত নির্বিশেষে যে অন্যায় করে তাকে অ্যারেস্ট হবে, তার বিচার হবে, এভিডেন্স পুলিশ দেবে, সাজা কোর্ট দেবে। শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র যারা তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে, এবং খুন হচ্ছে এ কারণেই যে এখানে লুটের প্রতিযোগিতা চলেছে। এটা কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয়, এটা সামগ্রিকভাবে টাকার লড়াই, এটা সামগ্রিকভাবে দখলদারির লড়াই। বুধবার ধৃত দুজনকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, টাকার আদান প্রদান, ফোন কল রেকর্ডিং দেখে আমরা এই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। রাজনৈতিক কারণেই দুলাল সরকার খুন হয়েছেন, আমরা এমনটাই মনে করছি। করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ক্ষমতা, ক্ষমতা এবং আরও ক্ষমতা।
ক্ষমতার লোভ মনুষ্যত্বকে কোন তলানিতে নামাতে পারে, কোন পিশাচে পরিণত করতে পারে একজন মানুষকে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মালদা। রাজ্য পুলিশই বলছে একজন শীর্ষ নেতা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে 50 লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনি লাগিয়ে আর একজন শীর্ষ নেতাকে খুন করিয়েছেন। কিন্তু সবাই এক বাক্যে বলছেন এখানেই শেষ নয়, পেছনে শাসক দলেরই আরও কোনো বড় নেতা আছেন। কে তিনি? মোটিভ স্পষ্ট করে পুলিশ কি সেই মাথা অবধি পৌঁছানোর স্পর্ধা দেখাবে? ঠিক এইখান থেকেই শুরু করব আজকের অনুষ্ঠান অনির্বাণকে দিয়ে। অনির্বাণ, প্রশ্নটা হচ্ছে রাজনীতি দুর্বৃত্তায়নের। জল কিন্তু নাক ছাড়িয়ে একেবারে মাথার ওপর উঠছে। কেন এই কথা বলছি? একজন শীর্ষ নেতা আরেকজন শীর্ষ নেতাকে খুন করাচ্ছেন, বিহার থেকে সুপারি কিলার আনাচ্ছেন, কাটিহারের তিনজন ভাড়াটে খুনি এখানে এসে রেকি করে খুন করছে। 5-10 হাজার টাকা কিছুদিন আগে এই আনন্দপুরের কাউন্সিলর সুশান্ত ঘোষের কাছে হাজারের কথা শোনা যাচ্ছিল। সেসব নয়, 50 লক্ষ টাকায় খুনের বরাত দেয়া হয়েছিল। 50 লক্ষ। নাবদে অনির্বাণ আর কত নিচে নামবে রাজনীতি? না, এর সঙ্গে একটা লাইন আমি জুড়বো যে শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও তিনি ছাড় পাচ্ছেন না। এই রাজ্যের পুলিশই তাকে ঘটনার 2-3 দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার করছে, এবং তার মাথার ওপর কার হাত আছে, বড় মাথা কে আছে, এই নিয়ে জল্পনা আমরা নিশ্চয়ই চালাতে পারি। যদি আদালত গ্রাহ্য কোনো রকম তথ্য প্রমাণ পুলিশ পায়, সেও যে ছাড় পাবে না তার কিছু ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বলে যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কলকাতায়, আমি জানি না কতজন তার নাম শুনেছেন, কিন্তু মালদা জেলার নিরিখে তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দুজনেই অত্যন্ত প্রতিষ্ঠিত, হ্যাঁ, জেলা পলিটিক্স নিয়ে যারা চর্চা করেন প্রত্যেকে নাম শুনেছেন। ঠিক সেইখানে নরেন্দ্রনাথ তিওয়ারির মতো নেতা, তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, তার আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে বলেই তাকে গ্রেপ্তার করেছে। তিনি তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও যে ছাড় পাননি, আপনি যেমন বলছিলেন রাজনীতি আর কত নিচে নামবে, ঠিক এই ভয় বা আশঙ্কা আমরা নিশ্চয়ই প্রকাশ করতে পারি। একই সঙ্গে প্রশাসনের এই ভূমিকা সেই নিচে নামাটাকে যে ঠেকাতে পারে, সেই আশাও কিন্তু আমরা একই সঙ্গে প্রকাশ করতে পারি। ঠিক, কিন্তু আমি বলছি পুলিশ খুনের মামলাতেও ব্রিদিং স্পেস দিতে পারে। আমি বলছি খুন, দলের নেতা খুন হয়েছেন, বিরোধী দলেরও কেউ নয়, খুন সবসময় খুন, যেই খুন হন না কেন। কিন্তু আমি বলছি এরপরও কি এই জায়গাটার কোনো অবকাশ থাকে যে অ্যাক্ট করলো না পুলিশ? না, অ্যাক্ট করলো না। দেখুন, প্রথম কথা নেতা ভেবে পিছিয়ে গেল। না, ইন্টেলিজেন্স ফেলিয়ার এই একটা অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী নিজে এসপির অপরাধতার কথা করেছেন, সিকিউরিটি তোলার কথা বলেছেন। সেই সিকিউরিটি কেন তোলা হলো, কেন ইন্টেলিজেন্স এই জায়গায় ল্যাপস হলো, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, আমি সেই জায়গাটাও যেতে পারি। কিন্তু পয়েন্ট ইজ, ঘটনা খুব খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কিন্তু ঢিলে দিয়ে কিছুই করলাম না কারণ একজন বড় নেতা জড়িত, এইটা যে করেনি। আমি বলছি আপনি যতই অন্ধকার বলুন, সেখানে একটি আলোর রেখাও রয়েছে। আমি কিন্তু তোমার বক্তব্যে একটা মারাত্মক বাক্য আছে, সেটা হচ্ছে সিকিউরিটি তোলা যদি ইচ্ছাকৃত হয়, তাহলে তো বলতে হবে এখানে আরো মানে অনেক অনেক বড় মাথারা যুক্ত আছে। আমি তো বলছি অবকাশ, জল্পনার অবকাশ তো আকাশ ছাড়িয়ে মহাকাশ অবধি চলে যেতে পারে। সেই জল্পনার জায়গাতে এই কথা তো রয়েছে, এই জল্পনাও রয়েছে যে সিকিউরিটি তোলা হয়েছিল, কেন তোলা হয়েছিল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিছুক্ষণ আগে আপনাদের কথা বলছিলেন। আমি অনির্বাণের সঙ্গে একমত যে এই জল্পনা কিন্তু অন্য কেউ বিরোধী দল করছেন না, এই জল্পনা তার স্ত্রী করছেন এবং মালদার তৃণমূলের নেতারা করছেন। ঠিক এই জায়গা থেকে উল্টো দিক থেকে আমি কেয়ার কাছে আসবো যে এই কেসে এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে, রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। দলের অন্তর্দ্বন্দ্ব বলে সাধারণভাবে কালকেই আলোচনা করছিলাম যে কোনো ঘটনায় রাজনীতি থাকলে রাজ্য পুলিশ নাকি পিছিয়ে যায়। এখানে অন্তত সেইটা এখনো পর্যন্ত বলা যাবে না যে শাসক দল চাপ সৃষ্টি করে পুলিশকে, নেতাকে গ্রেফতার করতে দেয়নি, অথবা অন্তর্দ্বন্দ্ব বলে পুলিশ গ্রেফতার করছে না, দ্বিধাবোধ করছে, এখনো ছেড়ে রেখেছে, তা নয়। এই ক্ষেত্রে বিরোধীদের দিকে ঘুরিয়ে দিয়েছে না, এই রকম কোনো অভিযোগও শোনা যায়নি। অর্থাৎ আপাততভাবে 7 জনকে পুলিশ, আমি যদি ধরে নিই, ফ্রি হ্যান্ড দিয়ে পেয়ে গ্রেফতার করেছে, টাউন সভাপতিকে গ্রেফতার করেছে। সেই জায়গা থেকে কেয়ার কাছে আসবো যে কেয়া এখনো পর্যন্ত তো অন্তত এই মামলায় পুলিশকে কি সাধুবাদ দেবে? কি করে সাধুবাদ দিই সুমন? আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে সাধুবাদ দেওয়ার আগে সমরেশ চক্রবর্তীর নামটা। 3 সপ্তাহের ওপর কেটে গেল, তাকে পুলিশ ধরতে পারেনি এখনো। এত করিতকর্মা পুলিশ কিসের জন্য ধরতে পারেনি? কালকে অভিযোগকারী আদালতে হাইকোর্টে রিট পিটিশন করতে হয়েছে। ঠিক এক্স্যাক্টলি এই করিতকর্মা পুলিশ। আসলে যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিকে ধরা হয়েছে, আমি বলবো এটা আই ওয়াশ। আসল কোনো বড় মাথা, আসল কোনো বড় চক্রীকে আটকানোর জন্য এই আই ওয়াশটা তাদের করতেই হয়েছে। তিনি তো নিজে বলছেন আমি চক্রান্তের শিকার হয়েছি, যিনি ধৃত।
আচ্ছা, কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, চিন্তা করুন, আমি আজকে কিছু বলার আগেই দুলালবাবু তিনি প্রাণ হারালেন। সুশান্ত ঘোষের কপাল ভালো, যদি সুশান্ত ঘোষ দেখে থাকেন আমি তাকে বলবো আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন, জোর বাঁচান বেঁচেছেন মশাই। আপনার রেট যদিও ধার্য করা হয়েছিল 15-20 হাজার না 10-15 হাজার জানি না, দুলালবাবুর 50 লক্ষ টাকা। কারণটা কি? তিনি কত টাকা, মানে তাকে সরালে কত টাকার ব্যবসা বাড়তে পারতো, যারা মেরেছে সেটা। আর দেখুন, অনির্বাণ বললেন, তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ যেটা বললেন, যে তিনি কি পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে দিলেন না, যে সিকিউরিটি সরানোর দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি জানেন না, হতে পারে, এবং তার অত্যন্ত খাস এবং প্রিয় নেতা ছিল বাবলা। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাবলা দুলাল সরকারের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মাধ্যমে যে আমি খুব মর্মাহত হয়েছি। তৃণমূলের প্রতিষ্ঠার মুহূর্ত থেকে বাবলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি পরোক্ষে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন কিনা। আরেকটা ব্যাপার কি, হিংস্র দল, চিন্তা করুন, শুধুমাত্র বখরার কারণে, যদি ধরে নি অন্য কোনো কারণ নেই, গোষ্ঠীদ্বন্দ্ব তো না, এটা বখরার কারণে মৃত্যু হয়েছে, মারা হয়েছে, খুন করা হয়েছে, তো বখরার কারণে একে অপরকে মারতে পারে বা মারার চেষ্টা করতে পারে কি হিংস্র দল, চিন্তা করুন। আরেকটাকে আমি বলতে চাই যে এই আপনি বলছেন না যে এই বড় মাথা, যেটা নরেন্দ্রনাথ তিওয়ারিও বলেন, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও কিন্তু এক কথা শুনেছিলাম, বড় মাথা রয়েছে, বড় চক্রী, সবাই খালি বড় কথা বলে কেন? বড়টা কত বড়, কত তলায়, 12, 13, 14 তলায় থাকে কি, এটা আমার জানতে ইচ্ছা করছে। আর পরিশেষে এইটুকু বলি, যারা এখন তৃণমূল করছেন তারা এখন রাজ্যের মানুষ আর ভয়ভীতিতে নেই, তৃণমূল রয়েছে তৃণমূলের কাছ থেকে ভয়ভীতিতে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল। অনির্বাণ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেদিন যে মিটিং থেকে এই সিকিউরিটি তোলার বিষয়ে সরাসরি তিরস্কার করেছিলেন। এটা আমি করছি না বা অন্য কেউ করছেন না, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। আর দ্বিতীয় কথা, এই বড় মাথা, দিদি এক সেকেন্ড, বড় মাথার যে অভিযোগ এখানে না তৃণমূলের কেউ তুলছেন, বিরোধী দল হিসেবে বিজেপি বহুবার সিবিআই ইডির যে মামলা হ্যান্ডেল করছে সেখানে তারা বড় মাথার কথা বলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের যে উদাহরণ কেয়াদি দিলেন, সেই মামলা তো রাজ্য পুলিশ করছে না, সিবিআই করছে। তাহলে বড় মাথা যদি থাকে, সিবিআই কি আঙুল চুষছে, নরেন্দ্র মোদী যে বড় মাথাকে বাঁচাচ্ছে, আপনারা নিজেরা একের পর এক সুইসাইডাল বল করছেন। কি করছে? কতদিন? 10 বছর। শুভেন্দু অধিকারী আপনারা চোর বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে আপনারা চোর বলেছিলেন, ধরেছেন? শুভেন্দু অধিকারী কি চোর? শুভেন্দু অধিকারী কি চোর? ইউটিউবে অর্থাৎ বড় মাথা হলে সিবিআই বা রাজ্য পুলিশ সবাই কি দ্বিধার মধ্যে পড়ে যায়? এই প্রশ্ন তো থাকবেই। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব যে পুলিশ এখনো মোটিভ সম্পর্কে অন্তত প্রকাশ্যে বলছে না, কিন্তু আজকে আদালতে সরকারি আইনজীবী একেবারে স্পষ্টভাবে বলেছেন রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে। এটা রাজনীতি। আর অর্থনীতির পাটে আসি, ভাবুন যে 50 লক্ষ টাকা যদি একটা খুনের বরাত দেয়া হয়, 10 বছর 20 বছর আগে এই ভাষাই বলা হতো, এখন সুপারি বলা হয়, সুপারির অর্থমূল্য যদি 50 লক্ষ হয়, তাহলে একবার ভাবুন যে কত টাকার মানিটারি গেন এর পেছনে থাকতে পারে, টাকার খেলাটা কোথায় পৌঁছতে পারে যে খুন করার জন্য দেয়া হচ্ছে 50 লক্ষ। অর্থাৎ রাজনীতি অর্থনীতি পাশাপাশি। পরের প্রতিবেদন। স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতী, ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই আর এক শীর্ষ নেতা, কিন্তু খুনের মোটিভ কি? রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত রেষারেষি, এলাকা দখলের লড়াই, পদের লড়াই? ইঙ্গিতপূর্ণ বিষয় হলো পুলিশও কিন্তু এই মোটিভ সম্পর্কে ধোঁয়াশায়। খুনের মোটিভ কি ছিল, সম্ভাব্য মোটিভ, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার জায়গায় আমরা আসিনি। কিন্তু বিরোধীরা স্পষ্ট করে বলছে এটা হচ্ছে তৃণমূলের মধ্যে টাকার লড়াইয়ের ফল। টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন, পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। যাদের জমির দরকার, আরো যারা মাফিয়া সব, তাদের প্রয়োজন আরো টাকার, আরো অর্থের, আরো সম্পত্তির, মারামারি তাদের। নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ও তার খুনে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় বন্ধু ছিলেন, একই পাড়ার বাসিন্দা। 2017-র পুরভোটে ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন নরেন্দ্রনাথ তিওয়ারি, কিন্তু 2022-এর পুরভোটে এই 22 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দুলাল সরকার। পরিস্থিতি এমন হয় যে দুলাল সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর অভিযোগ ওঠে নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে। পাশের 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি, সেখানে আবার তাকে হারানোর অভিযোগ ওঠে দুলাল সরকারের বিরুদ্ধে। 2022-এর পুরভোটের সময় নরেন্দ্রনাথ তিওয়ারির ওপরে হামলার অভিযোগ ওঠে দুলালের বিরুদ্ধে। 2022-এর নির্বাচনের সময়তেও তারা, তখনও আমরা দেখেছিলাম যে চেষ্টা করেছিল, আমরা অনেক জায়গা থেকে এগুলো শুনতে পাচ্ছিলাম যে এরা যুক্ত আছে
এবং সেটা যে এতদিন ধরে রাগ পুষে এরকম করবে, এটা আমার কাছেও এই রকমই খবর ছিল, এটাও হতে পারে। নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল এলাকা দখল করা নিয়ে, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। একটি জনপ্রিয় হিন্দি ছবির জনপ্রিয় সংলাপ ছিল নন্দু সবকা বন্ধু, কিন্তু মালদায় কি শুধু অর্থ আর এলাকা দখলের জন্য নন্দু আর বাবলার দোস্তি খতম হয়ে একে অপরের জানি দুশমন হয়ে উঠলেন? বড় মাতার শিকার বাবলা হইতে, বড় মাতার শিকার নন্দুতে ভাই হইতে, বড় মাথা। শেষ অবধি কি মাথার খোঁজ মিলবে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, করুণাময় সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি ডক্টর নজরুল ইসলামের কাছে যাব, কিন্তু তার আগে বড় মাথা। আচ্ছা, এই কোথা থেকে এই বড় মাথার সূত্রটা আসছে? সূত্র একাধিক 4টে জায়গা থেকে একেবারে অন ক্যামেরা আসছে। কিভাবে এই বড় মাথার প্রশ্নে একাধিক মানুষের বক্তব্য মিলে যাচ্ছে। এক, বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার, তিনি প্রথম দিন থেকে বলেছেন এবং আজকে নরেন্দ্র তিওয়ারি গ্রেফতার হওয়ার পরও বলছেন আরও বড় মাথা যুক্ত আছে, নরেন্দ্র তিওয়ারি একা নয়। হলো। 2, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, তিনি বলছেন কোট আনকোট প্রভাবশালী নেতাযুক্ত, নাম দিদিকে গিয়ে বলবো। 3, যিনি গ্রেফতার হলেন নরেন্দ্র তিওয়ারি, তিনিও বলছেন দুটো কথা। 1, বড় মাথা, 2, পদে আছেন, আর 3 নম্বর আরও গুরুত্বপূর্ণ, মালদারি নেতা। অ্যাকিউজ নিজে প্রকাশ্যে বলছেন। এছাড়া মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনিও বলছেন বড় মাথা না থাকলে হয় না। আমি এইখানেই নজরুলদার কাছে আসব। সবাই মিলেই একটা শব্দবন্ধ ধরে নিয়েছেন, বড় মাথা। পুলিশ কি শেষ পর্যন্ত এগোনোর সাহস দেখাবে, নাকি বড় মাথা বলে আসলে বিষয়টাকে গুলিয়ে দেয়া হচ্ছে? দেখুন, এর আগে আমরা এরকম যেসব ঘটনা দেখেছি সেখানে বড় মাথা পর্যন্ত কোথাও পুলিশ এগোয়নি। বিশ্বজিৎ বিশ্বাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কৃষ্ণগঞ্জের এমএলএ তো সত্যজিৎ বিশ্বাস, দেখাবো এরপরে প্রতিবেদনে। হ্যাঁ, তো তার খুনের পিছনে বড় মাথাকে জানা গেছে কি? জানা যায়নি। বালির তপন দত্তের কথা আপনাদের মনে আছে, স্ত্রী প্রতিমা দত্ত বারবার বিচার চেয়েছেন। হ্যাঁ, বড় মাথাকে জানা গিয়েছে কি? তারপরে উত্তর 24 পরগনা শহরতলিতে অনুপম দত্তের কথা মনে আছে? অনুপম দত্ত একদম। এবং তারপরে আসামিরা ছাড়া পেলে তার স্ত্রীর যে বক্তব্য সেটা আপনাদের নিশ্চয় ভুলে যাওয়ার কথা নয়। তারপরে দেখুন, ভাটপাড়ার অশোক সাউ খুব বেশি দিন আগে নয়, তো সেখানে অন্য পার্টির লোকেরা কি বলছে আমি বলবো না, তার স্ত্রী বা বাড়ির লোকজন, মা কি বলছিলেন একটু খেয়াল করুন। হ্যাঁ, তারপরে বক্তব্যের কথা তো বিশ্বনাথ বাবু বললেন, আমি আর বলছি না। আমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষ, গুলিটা যদি বেরিয়ে যেত তাহলে তো আপনারা বুঝতে পারছেন খুন হতো, কিন্তু সেখানে বড় মাথা সামনে এসছে কি না। এলাকায় মিছিল অবধি হয়েছে, পেছনে কে, আজ অবধি উত্তর নেই। তারপরে মালদার কথা একদম সম্প্রতি দেখুন, মালদায় ওনার স্ত্রী তো প্রথম থেকে বলছেন, আপনি এটা বলছেন। দেখুন, যে 50 লক্ষর কথা, সেটা তো ওখানকার একজন নেতা তো অনেক দিন আগে বলেছেন, কিন্তু আজকে পুলিশ বলছে। তো তৃণমূলের একজন নেতা আগে বলেছেন, সেটা পুলিশের লোক বলছে। এটা একটু আমি খেয়াল করতে বলবো। আর একটা খেয়াল করতে বলবো যে পুলিশ যেটা দাবি করছে যে এই দুজনের নাম বলছেন, নরেন্দ্রনাথ এবং স্বপন শর্মা, এরাই হচ্ছে মূল চক্রী। যদি 50 লাখ টাকা দেওয়া হয়েছিল এটা পুলিশ জানতে পারে, যদি এরা দুজন মূল চক্রী এটা জানতে পারে, তাহলে মোটিভটা কেন পুলিশ জানতে পারছে না? তার মানে এর পিছনে মূল চক্রী যে সে এখনো ধরা পড়েনি। তার আজকেও চৈতালি দেবী বলেছে আসল দোষীদের বের করতে হবে, অর্থাৎ এর আসল দোষী পেছনে আরো কেউ আছে। তারা হয়তো জানেন, কিন্তু তারা বলছেন না। হয়তো যে দোষী সেও বলছেন যে দোষীকে বের করতে হবে, ওই কথা একদম পকেট মারির পর। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে দেখুন, সিকিউরিটি তুলে নেওয়ার প্রশ্ন, মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও, তিনি একটা সরকারি অনুষ্ঠান থেকে বলেছেন যে এসপির অপদার্থতার জন্য এটা ঘটেছে, তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল।
আচ্ছা, যদি পুলিশ মন্ত্রী এসপির অপদার্থকে দায়ী করেন, সেই এসপিকে নিয়োগ কে করেছিলেন? এখনো কিন্তু সেই এসপি পদেই আছেন। আমি তো বলছি সেই এসপিকে পদে রেখেছেন কে? তো তাহলে এসপি যদি অপদার্থ হয়, তাহলে পুলিশ মন্ত্রী কি তার থেকে অপদার্থ নন? তো পুলিশ মন্ত্রী এই পদে থেকে এসপিকে অপদার্থ বলেন কোন অধিকারে? তিনি পদত্যাগ করার পর বলতে পারেন। দেখুন, সিকিউরিটি তোলার কথাটা আপনারাও বলেছেন। দেখুন, বিভিন্ন আলোচনা থেকে আমি যেটা জেনেছি যে 22 সালে যে নরেন্দ্রনাথের ওপর যে আক্রমণ হয়েছিল, অ্যাটেম্পটই বলতে হবে, এখন তিনি নিহত হননি, সেই অ্যাটেম্পটে কি এই বাবলা সরকারের নাম ওঠেনি? আচ্ছা, যদি উঠে থাকে তাহলে একজন মার্ডারের অ্যাটেম্পট হচ্ছে, তার সিকিউরিটি বহাল রাখা ঠিক না তোলা ঠিক? এটা তো পুলিশ মন্ত্রীকে বলতে হবে। তিনি যখন এসপিকে অপদার্থ বলে দিচ্ছেন, তাহলে তার নামটা উঠেছিল কিনা এবং উঠলে তার সিকিউরিটি তোলা ঠিক হয়েছে কিনা। একটার পর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন ডক্টর নজরুল ইসলাম। আমি দ্রুত একবার স্মৃতি থেকে, যেহেতু উনি বেশ কয়েকটা জায়গা ছুঁয়ে গেলেন, বীরভূমে দাঁড়িয়ে এই যে এত অস্ত্রের ঝনঝনানি রোজ জানি আলোচনা হচ্ছে, যার প্রতিফলনে মানুষের রক্ত ঝরছে প্রতিদিন, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন বকটুই হত্যাকাণ্ডের পর, যেখানে যত বোমা বন্দুক গুলি আছে 1 সপ্তাহের মধ্যে উদ্ধার করে নষ্ট করতে হবে। হয়নি, হলে এই ঘটনা ঘটতো না। কসবায় সুশান্ত ঘোষের ওপর যখন ওই প্রাণঘাতী হামলা হলো, কপাল জোরে ট্রিগার জ্যাম করে গেল, সুশান্তবাবু বেঁচে গেলেন। ফিরহাদ হাকিম বলেছিলেন কোট আনকোট, তা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে, কিন্তু ববি হাকিম বলেছিলেন পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরও কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? সৌগত রায় তিনি বলেছিলেন কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে, পুলিশ কাউকে ধরতে পারে না কেন? এরা কেউ কিন্তু বিজেপি, বাম বা কংগ্রেসের নেতা নন, একেবারে শাসক দলের অত্যন্ত বড় মন্ত্রী, অত্যন্ত সিনিয়র সাংসদ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরে একই ধরনের এই ঘটনা ঘটে কি করে? আর আবার এই ঘটনা ঘটার পর সেই আসল মাথা, বড় মাথা, মূল চক্রী, এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে, যেখানে কে সেটা, কারা তারা, জিজ্ঞাসার চিহ্নটা থেকে যাচ্ছে, সরছে না, অন্তত আজকের দিনে এখন দাঁড়িয়ে। দেখুন, অনেক মাথা এবং অনেক বড় বড় মাথা থাকাটাই স্বাভাবিক। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন, সমর্থন করছেন, মানে নন্দুকে হেল্প করছিল। বড় মাথার শিকার বাংলা হয়েছে। সবার মুখে বড় মাথার কথা, প্রভাবশালী নেতার কথা, আসল দোষীর কথা, কিন্তু এই মাথাকে, প্রভাবশালী নেতাকে, আসল দোষী কে? মালদার দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে কি সেই মাথা অবধি পৌঁছানোর ছাড়পত্র পাবে পুলিশ? যারা আসল দোষী তারা শাস্তি পাক, যতক্ষণ না আসল দোষীরা ধরা পড়ছে ততক্ষণ একটা রয়েছে। আর সেগুলো অবশ্যই আগামী দিনে আমি পুলিশকে জানাবো। আমি নজর রেখেছি যে কোন দিকে যাচ্ছে ঘটনা। বড় মাথা না থাকলে হয় না, প্রকৃত মাথাটাকে বের করুক, সে দলের থাক। এই আবহেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, আমি এই মুহূর্তে নাম বলতে চাই না, দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন, কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। সবচেয়ে বড় কথা হলো যে তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মুখে উঠে আসছে মাথার কথা। চক্রান্তের শিকার আপনি, চক্রান্তের শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার, হ্যাঁ বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার। তৃণমূল নেতা খুনে খোদ তৃণমূল নেতাদের মুখেই বড় মাথার নাম উঠে আসায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। নন্দু তেওয়ারি খুনি না, নন্দু তেওয়ারিকে পেছন থেকে কলকাঠি নেড়েছে না, নন্দু তেওয়ারির ওপরে আরো কোনো নন্দগোপাল আছে, সেটা সময় বয়ে যাবে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত যে আমি সব জেনে বুঝে তৃণমূলের বড় নেতা আরেক বড় নেতাকে খুনের ব্যবস্থা করেছে জেনে, আমি ধামাচাপা দেবার জন্য পুলিশের ঘাড়ে ফেলেছিলাম, এসপির ঘাড়ে ফেলেছিলাম। এখন পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত। এর মধ্যে আবার এই ঘটনায় ধৃত স্বপন শর্মার সঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়ক এবং বাম জমানার মন্ত্রী শৈলেন সরকারের যোগের অভিযোগ তুলেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বপন শর্মা এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার, শৈলেন সরকার যার উপর
রাগত প্রত্যেকটা ঘটনাই এই ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মার্ডার কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল, আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। একটা সময় মালদা খুব অশান্ত ছিল। শৈলেন সরকার ধীরে ধীরে তার প্রচেষ্টার মাধ্যমে মালদা জেলায় শান্তি ফিরিয়ে এনেছিলেন। আজকে শৈলেন সরকারকে কালিমা লিপ্ত করার যে প্রয়াস সেই প্রয়াস আমরা মনে করছি চরম ঔদ্ধত্য। রাজ্যে যখন বড় কেলেঙ্কারি, দুর্নীতি কিংবা খুন হয় তখনই মাথা কিংবা মাথাদের কথা উঠে আসে, কিন্তু সেই অবধি কি কখনো পৌঁছানো সম্ভব হয়? সুকান্ত মুখোপাধ্যায়, করুণাময় সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, ক্ষমতা বদলের পর দুষ্কৃতীরা রাজনৈতিক ছাতা পাল্টে ফেলে, এটা নতুন কিছু নয়, সব রাজ্যে হয়, সম্ভবত সব দেশেও হয়। চোর, ডাকাত, খুনি, তোলাবাজ সবাই ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করে। মালদা নাকি এই বক্তব্যের কেস স্টাডি। কে বলছেন? অন ক্যামেরা বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলছেন এই যে স্বপন শর্মা আজকে যে গ্রেফতার হলো, সে নাকি বাম আমলের মন্ত্রী মালদার শৈলেন সরকারের কন্ট্রাক্ট কিলার। কোট আনকোট বলছেন, শৈলেন সরকারের যার ওপর রাগ হতো প্রত্যেকটা ঘটনায় স্বপন শর্মা ঘটাতো। তো এই দুর্বৃত্তায়নও অর্থাৎ কৃষ্ণেন্দুবাবু বলতে চাইছেন বাম আমলের লেগাসি। না, প্রথমত কৃষ্ণেন্দুবাবু বাম আমল থেকেই রাজনীতি করছেন, ফলে তিনি তখন কেন সোচ্চার হয়নি, এত বছর বাদে তৃণমূল আমলে তিনি কেন সোচ্চার হচ্ছেন এই দুর্বৃত্তায়ন নিয়ে, সেটা আর একটা বড় প্রশ্ন। ফলে আমি ওনার কথাকে তেমন মান্যতা দেব না। ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আমাদের গোটা রাজ্য জুড়ে যে পলিটিক্যাল কালচারটা তৈরি হলো, এই যে বিরোধী শূন্য পৌরসভা বলতে আমরা যা বুঝি, 122খানা পৌরসভা, হিসাব দেখলাম যে 7টা কর্পোরেশন আছে, 1000-3 ওপর জনপ্রতিনিধি আছেন এবং এর সিংহভাগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের। এখন যদি এটা হয়, আজ সন্ধ্যাবেলায় আলোচনাতে যেদের প্রত্যেকের জন্য দেহরক্ষী রাখতে হবে, কারণ সমাজসেবার পরিমাণ এমন এক্সটেন্টে পৌঁছেছে, তাহলে তো বলছি যে আমাদের রাজ্যের জন্য এটা কত কদর্য বিজ্ঞাপন। এটা হচ্ছে যে পরিষ্কার যে ইলেক্টেড জনপ্রতিনিধি যারা শাসক দল 14 বছর ক্ষমতায় এখানে সরকারে আছেন, তাদের জনপ্রতিনিধিদের বাঁচিয়ে রাখার জন্য পুলিশ লাগছে। আমি বলছি এটা প্রমাণ করছে পার্থদা, কিন্তু এই মালদাতেই বাম এবং কংগ্রেসের প্রতিনিধিদের রাতারাতি তৃণমূলে যোগ দিতে দেখেছি। হ্যাঁ, এবং কারা করিয়েছিলেন, না এবং সেটা না, কিন্তু কারা করেছেন সেটাও তো প্রশ্ন। কারা করিয়েছিলেন যেরকম প্রশ্ন, কারা করলেন? না, আমি আবারও বলছি যে আপনি যদি মালদা দেখেন, যে মালদায় বিরোধী শূন্য রাজনীতি করানোর আর্কিটেক্ট ছিলেন কে? শুভেন্দু অধিকারী। আপনি যদি দেখেন যে গোটা মালদা যেটা কংগ্রেসের এতে ছিল, বা মুর্শিদাবাদ, সেখান থেকে একেবারে তৃণমূলে ঝাঁপ দিল গোটা সমস্ত কিছু মিলে, এর আর্কিটেক্ট ছিলেন তারাই। ফলে এই যে দল বদলের রাজনীতি, দল ভাঙানোর রাজনীতি, এটা আসলে শুভেন্দুবাবুরাই শুরু করেছিলেন যখন তৃণমূলে ছিলেন। শুভেন্দুবাবু এখন বিজেপিতে গেছেন, সেখানে গিয়ে তিনি কতটা সফল হবেন দল ভাঙাতে সেটা ভবিষ্যৎ বলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মালদায় যে কালচারটা প্রমোটেড হয়েছে, যে এখানে এই যে দেহরক্ষী রেখে বেঁচে থাকা, এটা হচ্ছে মূলত হচ্ছে সম্পদ লুট। বিরোধী শূন্য পুরসভা যদি হয় তাহলে হচ্ছে জনসেবা আপনার মূল দায়িত্ব নয়, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যা সম্পদ আছে সরকারি সম্পদ, সেটা লুটের ব্যবস্থা। শুধু মালদা বলছেন কেন, বহু জেলায় শাসক এবং প্রধান বিরোধী সব বড় নেতারা সিকিউরিটি নিয়ে ঘোরেন। না, আমি আপনাকে বলছি যে সেটাই তো, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, সর্বত্র তাই। আমি মুখ্যমন্ত্রীর কথা ধার করেই বলছি যে যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের সিকিউরিটি অফ করে দেওয়া হয়, তাহলে কজনকে হচ্ছে নেতা বলে মান্যতা দেবে এলাকার মানুষরা, এবং তাদের চেয়ার কদিন থাকবে, সেটা কিন্তু একটা গভীর আলোচনার বিষয়। ফলে আমি আপনাকে সেই কারণের জন্যই বলছি, কিন্তু যে দলই করুন, গুলিতে খুন হচ্ছেন, এটা তো কোনো রাজ্যের কোনো মনুষ্যত্বের কাছে ভালো বিজ্ঞাপন নয়। সুমন, এইটাই আপনাকে বলছি যে আপনি বক্তব্যের কথা রেফার করলেন, মানে আমি বলছি যে কেউ বলতে পারেন যে ওনার সিকিউরিটি তোলা হয়েছে, আমি বলছি একজন জনপ্রিয় নেতাকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে কেন? এই কথাটা দিয়ে শুরু করেছে, তারপরে আমরা আশা করব যে পলিটিক্সে ভালো লোকজন আসবে। আমি সেই কারণেই বলছি যে বকটুইকান্দে পুলিশ মন্ত্রী সেখানে হাজির হলেন, তিনি বললেন যে 10 জন খুন হয়ে যাওয়ার পর পুলিশ ডাকার দায়িত্ব পুলিশের ছিল না, পুলিশ আসবে কিনা, সেখানে তৃণমূলের কোনো একজন পাড়ার নেতা সে হচ্ছে যে পুলিশ ডাকার দায়িত্বে। আচ্ছা, এবার মালদাতেও যদি আমি অ্যানালজিটা তুলি, যে এই ভদ্রলোক যিনি খুন হয়েছেন, তার পুলিশি সিকিউরিটি তুলে নেওয়ার যে সিদ্ধান্ত, সেটা কোনো একজন তৃণমূল নেতা করেছিলেন, সে কারণে উঠেছে, এবং তারপরে তিনি খুন হয়েছেন। ফলে এখন এই বড় মাথার খোঁজ পড়ছে। আসলে এই নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, এবং পুলিশ মন্ত্রী জানেন না, এর একটি কথাও না, বরং তার সম্মতিতে এই নৈরাজ্যের যে বাস্তুতন্ত্র নেটওয়ার্ক, সেটাই তৈরি হয়। অনির্বাণ, ওই বাক্যটা একবার মনে করিয়ে দিয়ে, আনারুল কেন পুলিশ পাঠায়নি?
আমি আসছি, আমি দুটো পয়েন্ট বলি। এক, বড় মাথা নিয়ে যে এত কথা হচ্ছে, নিশ্চিতভাবে এটা নিয়ে জল্পনা চলছে। তৃণমূলের যারা নেতা তারা বলছেন, যিনি মৃত তার স্ত্রী বলছেন, হ্যাঁ, যিনি মৃত তার স্ত্রী পর্যন্ত বলছেন। একটা কথা খেয়াল রাখতে হবে, দেখুন পুলিশকে বা যে কোনো তদন্তকারী সংস্থাকে এই বড় মাথা, ছোট মাথা, মাঝারি মাথা, কাতলা মাছের মাথা, যা খুশি হোক, আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ যদি না পায়, অকারণ তাকে ধরে, হয়তো তো সব বুঝতে পারছে, ধরে নিলাম সে হয়তো বুঝতে পারছে না বড় মাথা রয়েছে, কিন্তু আদালত গ্রাহ্য তথ্য যেতে গেলে যে তদন্তটা তো দরকার, পুলিশ সেটাই করে না। আমি আসছি, ধরা যাক আমি আপনার কথা মেনে নিলাম যে পলিটিক্যাল বায়াসের কারণে পুলিশ সেটা করে না। আজ 10-12 বছর ধরে সিবিআইও সেটা করে না, ইডিও সেটা করে না, কেউই করে না, অথচ প্রমাণ রয়েছে। সত্যি কথা না, এক সেকেন্ড আমি পুলিশ কেন পলিটিক্যাল কালচারের কথা বলছেন পার্থদা? সিবিআই শুনুন না, সিবিআই বলে পুলিশ মহানায়ক না। 1998 সালে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বিগত 20 বছরের 28,000 রাজনৈতিক খুনে তথ্য দিয়েছিলেন। একটু ইতিহাস কথাটা শুনেনি, চলে গেছে 20 বছর পরে প্রতিদিন বলেছেন যে একটা বদলের সংস্কৃতি আছে। পলিটিক্যাল কালচারের কথা সিবিআই দেখুন, একই পরিবারের সদস্য এরকম কোন্দল করবে এটা মেনে নেওয়া যায় না, কারণ দিল্লিতে দুজনে ইন্ডি জোটে রয়েছে। সেই জোট আছে কিনা আছে শুনুন না, আরে আপনারা তো আছেন রে বাবা, আরে ইন্ডি জোটে দিল্লিতে কে আছে? সিপিএম এর খগেন মালদায় বিজেপি এত ঝগড়া না হয় যে সেটিং ভেঙে যায়। সিপিএম এর কতজন আপনাদের মধ্যে আছে? সুজিত বোস থেকে তাপস চ্যাটার্জি, আপনাদের তো নাকি দারুণ শত্রু, আপনাদের তো নাকি দারুণ শত্রু। বিষয় আছে ধন্যবাদ। আপনারা কাকে ধার দিয়েছেন তাহলে? আপনারা তাপস চ্যাটার্জি, ঋতব্রত থেকে শুরু করে, শুনুন না, এটা খগেন মুর্মু থেকে শুরু আমাদের ধার দিয়েছেন অনেক লোক। আপনাদের বড় মন, আর কেউ ফুটো করে যেতে থাকে না, ফুটো যাওয়া যায় সেটা আলাদা কথা। দেখুন, আমার খুব ভালো লাগছে যে এই দিল্লির যারা জোট সঙ্গী তারা এই রাজ্যে মারামারি করছেন, কোস্তাকুস্তি করছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, বামেরা যা শিখিয়ে গেছিল, আমি বরাবর একটা কথা বলছি, তৃণমূল হচ্ছে স্টার পাওয়া ছাত্র, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বামেদের ওই লেগেসি, বামতলা, ধানতলা, চৌকাইতলা, সবগুলো লেগেসি। আর সিবিআই নিয়ে এত কথা বলছেন তো শুনুন না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একবার আন্দোলন করেছেন যে কেন রাজীব কুমারকে আটকাতে, দাঁড়ান না, শুনে নিন এটা, রাজীব কুমারকে আটকাতে যে মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে ধর্ণা দিয়েছেন, শুনে নিন, আপনারা দেখেছিলেন জানেন, এক সেকেন্ড, সেটিং বলতে ওটাই বোঝায়। মনে আছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে আবাসন গলার জল পারবেন না, বিজেপির যে ভূমিকা অত্যন্ত নির্লজ্জ ভূমিকা, আর কি করে আপনারা নির্লজ্জ ভূমিকা, আর কি করে আমি বলছি, আচ্ছা ডেসিবেল আমার খালি একটা কথা, সুমন খুব স্পষ্ট কথা শুনে নিন, বক্তব্য হচ্ছে এত সিবিআই বিরোধিতা এরা করে, তাহলে যখন সিবিআই কে আটকানো হচ্ছে, সন্দেশখালীতে মারধর করা হলো, যখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, বামেরা বলেছিলেন না অন্যায় না, বলেননি সিবিআই সমঝোতার অস্ত্র, সেটিং এর অস্ত্র, আবার বলছি আই সেটিং, এইজন্যই সিবিআই কে ধরতে পারে না। তাই বলবো যে সন্দেশখালীতে কিন্তু মার খেয়েছিল ইডি, এবং তারপর প্রায় 16 দিন দ্বিতীয়বার অভিযান করার আগে 16 দিনের সময় নিয়েছিল। সেই প্রশ্নও থাকবে যে মার খেয়ে অন্যরা নয় কোনো অভিযান করলো না, অন্যরা আন্দোলন করলো না, কিন্তু ইডি দ্বিতীয় অভিযানে অতদিন সময় নিল কেন? কিন্তু আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, এই যে লেগাসির কথা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই হত্যা, অশান্তি, এটা একটা ট্র্যাডিশনের মতো চলছে, কিন্তু একটা জায়গায় আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? যে প্রবল পরাক্রমী শাসক দলের হাতে এর আগে বিরোধীরা আক্রান্ত হতো, কোথাও কোথাও খুনের ঘটনা হয়ে যেত, কিন্তু 2011 পরবর্তী সময় আক্রান্ত আর নিহতদের সংখ্যার যে তালিকা, তার ভেতর ক্রমশ লক্ষ্য করবেন শাসক দলের সংখ্যা বাড়তে থাকলো। খানিকক্ষণ আগে লম্বা তালিকা দিচ্ছিলেন নজরুলদা, নদিয়ার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হলেন, হাওড়ার তপন দত্ত খুন হলেন, দুক্ষেত্রেই কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠল। সুশান্ত ঘোষ সুপারি কিলার, কপাল জোরে বেঁচে গেলেন একেবারে সুপারি কিলারের ওই ট্রিগার জ্যাম হয়ে যাওয়ার কারণে, কিন্তু আজ অবধি আমরা জানতে পারলাম না যে সুপারি কিলারটিকে পয়সাটি, সুপারিটা দিয়েছিল কে, কত টাকা সুপারি হয়েছিল, কি উদ্দেশ্যে সুশান্ত ঘোষকে মারার এই চক্রান্ত করা হয়েছিল, আজ অবধি ক্লিয়ার হলো না। অর্থাৎ আমি একাধিক মুখ্যমন্ত্রীর কথাও দেখাতে পারি যে তৃণমূল নেতাদেরই কিন্তু তৃণমূল জামানায় রক্ত বেশি ঝরছে। কারণ একেবারেই দুটি বিষয় আছে, একটি হচ্ছে রাজনৈতিক হত্যা আর একটি হচ্ছে অর্থনৈতিক হত্যা। ওলগা লোরেন, ইউগো, শার্ল, লুই, ইভান, জেসিকা, জর্জ, স্লিক, হোয়েডারার, কার্সকি, প্রিন্স, জোপাল সাঁতরের
একটি রাজনৈতিক হত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবেমাত্র শেষ হচ্ছে, ফ্যাসিস্ট সরকার, জাতীয়তাবাদী শক্তি, কমিউনিস্ট পার্টি সবকটা আপনি দেখতে পাবেন। আজকের দিনেও নতুন করে অর্পিতা ঘোষ আবার নাটক লিখছেন কিনা জানি না, একই ধরনের ঘটনা দেখতে পাবেন। এবং বামফ্রন্ট আমলে যে রাজনৈতিক হত্যার প্রচুর নিদর্শন আছে, খবর আছে, তথ্য আছে, এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু আজকে যখন স্বপন শর্মা, নরেন্দ্র তেওয়ারি, দুলাল সরকার এদের নামগুলো আসছে, তখন কিন্তু ওই রাজনৈতিক হত্যার সঙ্গে এটা মেলানো যাচ্ছে না, এটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক। পশ্চিমবঙ্গে বছরে প্রায় 3 লক্ষ কোটি টাকার যে বাজেট, এই বাজেটটা যদি একটা কর্পোরেটাইজেশনের মধ্যে দিয়ে ব্যবহৃত হয়, যার একটা অংশ সত্যিকারের নিম্নবিত্ত মানুষের কাছে যাচ্ছে, একটা অংশ সরকারি কর্মচারীদের মাইনেই যাচ্ছে, এবং বাকি টাকা কিভাবে ব্যবহার হচ্ছে তার হিসেবে অনেক প্রশ্ন থাকবে। কারণ আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন যে সম্পত্তি তৃণমূল নেতাদের, যে নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এর মধ্যে একমাত্র অনির্বাণের মতন যারা তৃণমূলের আছেন তারা আলোর রেখা দেখাচ্ছেন এবং বলছেন যে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ খুঁজে বার করতে হবে। কিন্তু তৃণমূলের মধ্যে লোকেরাই মাথার কথা বলছেন, বড় মাথা। এবার ধরুন এত যে বড় মাথার কথা শুনছি, এবার যদি অল্প সংখ্যক মাথা হয়, বড় বড় মাথা, তাহলে কত বড় সেই মাথাটা? আর যদি অনেক বড় বড় মাথা থাকে তাহলে তৃণমূল অবশ্যই অত্যন্ত শক্তিশালী দল, কারণ এত বড় মাথা আছেন এবং তারা নিশ্চিন্তে দিনকাল চালাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আপনাদের চ্যানেলে যদি ভুল না করি, কৃষ্ণেন্দুবাবু কিন্তু প্রথম দিনই 50 লক্ষ বলে দিয়েছিলেন, আজকে ঠিক পুলিশ আবার 50 লক্ষ বলছে। এবং বারবার করে কৃষ্ণেন্দুবাবুও যেটা বলছেন, চৈতালি ম্যাডাম যে কথাটা বলছেন, আমি অত্যন্ত, যার পরিবারের মানুষ গেছেন নববর্ষে, অত্যন্ত খারাপ বিষয়, তিনিও বারবার বলছেন। তা তারা যদি জানেন কাদের কথা, নিশ্চয়ই পাবলিক ডোমেইনে বলবেন না, কিন্তু পুলিশকে সেই তথ্যগুলো দিয়েছেন কি? তাহলে তো আর বলতেন না পুলিশকে আমরা তথ্য দেবো। এবং এইখানে যে জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে সামনে আসছে, সেটা হচ্ছে আদর্শের রাজনীতি তৃণমূল কংগ্রেসের নেই, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। এবং যখন আপনারা তর্ক করছেন, বিজেপি এবং সিপিএম বারবার বলছেন আপনাদের দলের কোন কোন নেতারা তৃণমূলে গেছে, এই নিয়ে তর্ক করে তো লাভ নেই। আপনাদের দলের অনেক নেতা তো আপনাদের দলেও আছে, আপনারা তো আদর্শবাদী রাজনীতি করেন, সেই জায়গাটার কথা আপনারা কিন্তু একেবারেই তুলছেন না। এবং সেই জায়গায় বিরোধী শক্তি সম্পূর্ণ না থাকার জন্যে এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের যদি দাপট থাকতো, প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি অঞ্চলে যদি সঠিক বিরোধী শক্তি থাকতো, তাহলে এত অর্থনৈতিক গোলমাল হতো না এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই কম ঘটতো বলে আমি আশা রাখি। ফলে আবার সেই অনির্বাণের তৃণমূল কংগ্রেসের কাছেই যেতে হবে, যারা আগামী বিধানসভা নির্বাচনে 250 আসন পাবেন মোটামুটি নির্ধারিত হয়ে গেছে, তার দায় সিপিএম বিজেপিকে নিতেই হবে। ফলে সেই 250 আসনের তৃণমূল অনির্বাণের দেখানো আলোর রেখায় যদি যায়, তাহলে আবার একটা নতুন বছরে আমরা ভাবতে পারি তাদের নেতারা শান্তিতে সুস্থভাবে বাঁচবেন। আমি চাই তৃণমূলের নেতারা সুস্থভাবে বাঁচুন। ভয় ভয় থাকলে রাজনীতি করবেন কি করে, গরিব মানুষের উপকার করবেন কি করে? সারাক্ষণ ভয়ে যদি সঙ্গে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হয়, তারও একটা বড় খরচ আছে, কতটা রাজ্য সরকার দেবে? ফলে যাই হোক, এর মধ্যে দিয়ে দাঁড়িয়ে কিন্তু দাবিটা সেই তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। এতজন মানুষ মারা যাচ্ছেন আপনাদের দলের, আপনাদের বোধহয় একটুও দুঃখ হচ্ছে না, কারণ টাকা ভাগাভাগির তো, এর জন্য তো একটা রাজনৈতিক দল তার কমরেডশিপ, একজন আরেকজনকে আমি ভালোবাসি, রাজনৈতিক দলে একসঙ্গে কাজ করি, কোনো দুঃখের ব্যাপার নেই। মরে গেছে একটা কাউন্সিলর, মরে যাচ্ছে একজন সহসভাপতি, কেউ একটা খুন হয়ে যাচ্ছেন, সহসভাপতিকে ধরে ফেলছি, ব্যাপারটা যে পর্যায়ে চলে যাচ্ছে, এর সঙ্গে ইটালির যে মাফিয়া রাজ, তার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে আসার তো মানে হয় না। আপনারা জনমুখী একটা দল, আপনারা সোশ্যাল ডেমোক্রেট টাইপের একটা দল, মানুষের কাজ করতে চান। ফলে দলের কাছে একটাই আবেদন, আপনারা ভাবার চেষ্টা করুন, নিজের দলের লোক এই অর্থনীতির যে ঘটনাগুলো, তার জন্য এইভাবে খুনোখুনি, এটা আটকানোর জন্যে আপনাদের দলের চিন্তন দল, বড় বড় মাথা, তারা সেই মাথাটা এই কাজে একটু ব্যবহার করুন। অর্থাৎ মাথার ব্যবহারটা অর্থনীতির ভাগ তার বাইরে বেরিয়ে একটু রাজনৈতিক আলোচনায় আসুন। আমি এখান থেকে আরেকটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে ধরুন একজন জননেতা, তিনি নিজে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াবেন, নাকি তিনি তার যারা ভোটার, সাধারণ মানুষ, তাদের আশ্বস্ত করবেন যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা একেবারে ঠিক জায়গায় আছে? আমি কেন এটার বিস্তারিত ব্যাখ্যায় যাব, কিন্তু তার আগে একটার পর একটা ঘটনা, এই অভ্যন্তরীণ যে সংঘাত, তার বারবার প্রতিফলন ঘটিয়েছে প্রকাশ্যে। দেখুন, কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, কাউকে এলোপাথারি কোপ, কাউকে বোমা মেরে খুন, কেউ আবার আগ্নেয়াস্ত্র শেষ মুহূর্তে বিগড়ে যাওয়ায় প্রাণে বেঁচেছেন। সাম্প্রতিককালে কলকাতা থেকে কোচবিহার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের নানা প্রান্তে তৃণমূলের নেতারা খুন হয়েছেন, আক্রান্ত হয়েছেন, বোমাগুলি চলেছে, বারবার গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উঠছে, বারবার সামনে আসছে ঘরশত্রু বিভীষণ তত্ত্ব। কখনো বখরা নিয়ে গন্ডগোল, কখনো এলাকার দখল নিয়ে, কখনো পদ নিয়ে।
কয়েকদিন আগেই দক্ষিণ 24 পরগনার কুলপিতে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। গুলি করে কুপিয়ে খুন করা হয় নুরউদ্দিন হালদারকে। খুনে স্থানীয় তৃণমূল বিধায়কের দিকে আঙুল তোলেন তৃণমূলেরই সংখ্যালঘু সেলের সভাপতি। গত বছর ভাটপাড়ার জনবহুল এলাকায় চায়ের দোকানে ঢুকে রীতিমতো ফিল্মি কায়দায় খুন করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে। পুলিশের দাবি, ভাইয়ের খুনের বদলা নিতেই অশোক সাউকে খুন করে তৃণমূল সমর্থকের ভাই সুজল প্রসাদ। গত বছরের শুরুর দিকে সালারের তৃণমূল কর্মী আলাই শেখকে বোমা মেরে খুন করা হয়। খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সোজাসুজি স্বীকার করে নেন খোদ তৃণমূল বিধায়ক। গত বছরের মাঝামাঝি উত্তর দিনাজপুরের ইসলামপুরে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। সেই ঘটনাতেও গ্রেপ্তার হন তৃণমূল কর্মী। 2022 সালে পানিহাটিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। 2013 সালে ধাপায় তৃণমূল নেতা অধীর মাইতি খুনের ঘটনায় অভিযোগ উঠেছিল তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই উত্তরপ্রদেশের বালিয়া থেকে শম্ভুনাথ কাউকে গ্রেপ্তার করে। এর আগে 2011 সালে বালির তৃণমূল নেতা তপন দত্তকে গুলি করে খুনের ঘটনাতেও অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। আর এবার মালদায় তৃণমূলের জেলা সহ সভাপতি খুনে গ্রেপ্তার হলেন তৃণমূলেরই টাউন সভাপতি। তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়ে চলেছে। তো পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে গত 2 বছরে 90% তৃণমূল, আর 90%-এর মধ্যে 80% সংখ্যালঘু। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। সবচেয়ে পুরনো যারা তৃণমূলের নেতা ছিলেন তাদের দলে আজকে কোনো গুরুত্ব নেই। এখন দল চালায় হালামলের তোলাবাজ, যে যত বড়, টাকা দেয় যে বেশি, সে। ক্ষমতার লড়াই, ভাগাভাগির লড়াই, নাথিং নিউ ইন ইট। এটাই গোটা রাজ্যে চলছে। পরপর 3 বার ক্ষমতায়, তাই কি ক্ষমতা নিয়ে টানাটানি চরমে? খারাপ ঘটনা এবং অস্বস্তিকর ঘটনা, এটা নিয়ে তো কোনো মানে কোনো দ্বিমতের জায়গা নেই। এখন এগুলো আমরা সিপিএম এর সময়ও দেখেছি। সিপিএম এ কসবায় গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে গুরুপদ বাগজিনাকে দিনের আলোয় বাজারের মধ্যে খুন, এরকম আরো প্রচুর রয়েছে। অন্য স্টেটেও ঘটছে, কিন্তু আমাদের এখানে ঘটবেই বা কেন? কেন একটা ঘটনাই বা ঘটবে কেন? একের পর এক নির্বাচনে তৃণমূলের জয় আসছে, বিরোধীরা নাস্তানাবুদ হচ্ছে, আর ততই কি তৃণমূলের বিরোধী হয়ে উঠছে তৃণমূলই? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথের কাছে আসবো, তার আগে একেবারে এই মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকোন্দল বা মুখ্যমন্ত্রীর ভাষায় ঝগড়া, সেটা কিন্তু এই কোন্দলের আগুনটা ছাই চাপা ছিল এবং নানা গোষ্ঠীর কথা রাজনীতির অন্দরমহলে কান পাতলেই শোনা যায়। একেবারে হাতে গরম অন ক্যামেরা উদাহরণ চাই। 2021 সালের ডিসেম্বর মাসে জেলার প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। একেবারে এই ঝগড়াকে তিনি অ্যাড্রেস করেন এবং যে অংশটা দেখাবো তার শেষ বাক্যটা খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবেন। পাশাপাশি বসলেই ঝগড়া বন্ধ করে দেবে আমি বিশ্বাস করি না। রসিকতার সুরে বলা, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ মালদা জেলার অভ্যন্তরীণ রাজনীতির সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে। দেখুন, মালদায় সাবিত্রী আর কৃষ্ণেন্দুর ঝগড়া করলে চলবে না, কৃষ্ণেন্দু আর নিহারের ঝগড়া করলে চলবে না। মনে রাখতে হবে সরকারটা অনেক বড় এবং দলটাও অনেক বড়। এই দলটার সরকার, আপনার ঝগড়া করার শোভা পায় না। আপনাদের কোঅপারেশন করে কাজটা করতে হবে। এটা না বলে দিলাম। আরে শোনো, আজ আছে কাল নেই, ঝগড়া করে কী হবে? হ্যাঁ, সেই জন্যে পাশাপাশি বসো। হ্যাঁ, ভালো করেছো। যাই হোক, পাশাপাশি বসলেই যে তুমি ঝগড়া বন্ধ করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। 2021 সালের ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠকের ছবি দেখালাম। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ, রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে স্টুডিওতে এত কথা বলেন, আজকে যখন দেখতে পাচ্ছি যে 50 লক্ষ টাকার বিনিময়ে শাসক দলের নেতা নিজের সহকর্মীকে খুন করার বরাত দিচ্ছেন, এক জেলায় একসঙ্গে বসে দশকের পর দশক যারা রাজনীতি করেছেন তারা যদি নিজেদের খুন করার মধ্যে মানে সুপারি দেন, তাহলে আর দুর্বৃত্তায়ন আর অস্ত্রের ঝঞ্ঝানি এ রাজ্যে কমবে কি করে? আপনি অবাক হয়ে বললেন যে 50 লক্ষ টাকার সুপারি মানে মার্ডারের জন্য, তাহলে কত টাকা ইনভলভ থাকলে 50 লাখ টাকা খরচা করতে পারে? আপনি ভুলে গেলেন পার্থ চট্টোপাধ্যায় যেদিন অ্যারেস্ট হয়েছিল কত টাকা দুটো বাড়িতে পাওয়া গেছিল, মনে আছে? 50 কোটি। তাহলে আপনি মনে রাখবেন ওই হলো ভলিউম। তাহলে 50 কোটির ভলিউম যদি আপনি চোখের সামনে দেখে থাকেন, তাহলে আড়ালে কত ভলিউম লুকিয়ে আছে, যার জন্য 50 লাখ টাকা কিছুই না, হয়তো 1% টোটাল ভলিউমের। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটা তো অস্বীকার করার উপায় নেই যে শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে
গরু পাচারের দুর্নীতি, বারবার কোর্ট প্রশ্ন করেছে, এখানে স্টুডিও না, যে মাথাকে আপনারা ধরতে পারছেন না কেন? ওরা সিবিআই ইডিকে বলেছে মাথা ধরতে পারছেন না কেন? আবার একইভাবে রাজ্যের গোয়েন্দা দপ্তরের মানে যখন মনীষ শুক্লা মারা গেল, তার মূল মাথাকে কে মূল চক্রী আজও ধরা পড়েনি। ফলে এইখানেও কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি যে বাবলা সরকারের প্রশ্নে যেভাবে কেবলমাত্র নরেন্দ্রনাথ তেওয়ারির নাম আসলো, তারপরে ওখানে মানে তদন্তটা থেমে যাবে না তো? কারণ নরেন্দ্রনাথ তেওয়ারি কিন্তু এমন কোনো মানে আর্থিক সম্পূর্ণ মানুষ নন যে যিনি 50 লাখ টাকা খরচা করতে পারেন। 50 লাখ টাকা যে খরচা করতে পারে সে তার প্রভাব অনেক বেশি, তার মানে অর্থবান মানুষে, এবং তার প্রভাব রাজ্যব্যাপী। এবং আমি ভয় পাই এই কারণে যে বাংলার ট্র্যাডিশন এবং মালদার ট্র্যাডিশন যদি দেখেন, 2008 সাল বিশ্বনাথ গুহ কংগ্রেসের একজন কাউন্সিলর ছিলেন, তাকে নির্মীয়মান বাড়ির মধ্যে মার্ডার করা হলো, একেবারে থেতলে গুলি করে মার্ডার করা হলো। তার ড্রাইভার কেবলমাত্র ধরা পড়লো, বহু পরে একজন তৃণমূল ধরা পড়েছিল, একজন নেতা ধরা পড়েছিল, কিন্তু মূল চক্রী কে ছিল মালদায়? আপনি জানান, মালদা এমন একটা জায়গা যেখানে মানে অর্থ মানে বিশেষ করে জমি জমা সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত এবং ফ্ল্যাট সংক্রান্ত অর্থ সংগ্রহের জন্য এই কাউন্সিলররা মানে রীতিমতন পাগলের মতন ছোটে। আমি আপনাকে বলছি, এটা পরিষ্কার 70-30-এর গল্প, এবং এই গল্পটা এইখানে আজকে যে প্রশ্নটা আসছে, এটা একটা ট্র্যাডিশনও আছে। এই স্বপন শর্মা, যিনি একসময় মানে শৈলেন সরকারের মানে বামমন্ত্রী শৈলেন সরকারের কাছের লোক ছিলেন, দলের ছিলেন না কিন্তু কাছের, তাকে দিয়ে এই তোলাগুলো তোলা হতো, তাকে দিয়ে দুর্বৃত্তের কাজ করা হতো, এই অভিযোগটা তো আছে বলে একটা ট্র্যাডিশন আছে। কিন্তু আমি যেটা চিন্তা করছি যে বীরভূমের যে মডেলটা, সেটা কিন্তু বীরভূম ছাড়িয়ে এখন রাজ্যের সব জেলাতে, এইটা কিন্তু এখন একটা সারা পশ্চিমবাংলার মডেলে পরিণত হচ্ছে। আপনি ভেবে দেখুন 70-80 দশকের বিহারের কথা, উত্তরপ্রদেশের কথা, এরকম সুপারি কিলারের পর দিয়ে দিনের পর দিন বিহার উত্তরপ্রদেশের, পশ্চিমবাংলাটা বিহার হয়ে গেল সুমনদা, পশ্চিমবাংলাটা কার্যত বিহার হয়ে গেল। এবং মানে মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ আপনি যদি দেখেন, মানে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু ঘটনাগুলো দূর করবার জন্য, মানে এই সুপারি কিলিংয়ের মার্ডারগুলোকে দূর করবার জন্য বা অর্থ দিয়ে যে লড়াই, সেই দূর করবার জন্য কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ আপনি দেখতে পেয়েছেন আজ পর্যন্ত? একবারের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করব। রাজস্থান থেকে শুরু করে একাধিক রাজ্যে পঞ্চায়েত এবং পুরসভার যারা কাউন্সিলর, তাদের প্রতি বছর যা মানে সম্পত্তি, সেটা কিন্তু পাবলিকলি ডিসক্লোজ করতে হয়, অর্থাৎ জনসমক্ষে আনতে হয় যে তার কত সম্পত্তি। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি সত্যি মানে সততার পরিচয় দিতে চান, যদি সত্যি দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত করতে চান, তাহলে কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আইন পরিবর্তন করুন, করে অন্তত পক্ষে কাউন্সিলর, পুরসভার কাউন্সিলর এবং যারা পঞ্চায়েত সদস্য, তারা বছরের শেষে পাবলিকলি ডিসক্লোজার দিক যে তাদের সম্পত্তি কি ছিল। আমি শুভময়দার কাছে যাবো, আমি শুধু শুভময়দার কাছে যাবো। বিশ্বনাথ দা একেবারে পরিষ্কার বললেন যে বিহার মডেল, এই রকম বিহারের কোনি, আজকে নীতিশ কুমারের বিহারের পরিসংখ্যান যদি দেখা যায় সেটা অনেক বেটার হয়েছে। আমি বলছি সেই মডেল ফলো করে বাংলা সুপারি কিলারের রাজ্য হয়ে যাচ্ছে। আমি এখানটা একটা ব্যাংকবাজির গল্প 30-40 সেকেন্ডে শেষ করছি। মুখ্যমন্ত্রী দেখুন কি সুন্দরভাবে বললেন, এই তোরা ঝগড়া করিস কেন? বাচ্চারা যখন পুকুরের পারে না ব্যাংকবাজি করে, তখন তারপর ব্যাংকগুলোর গল্প ছিল যে তোমাদের কাছে যেটা খেলা সেটা আমাদের কাছে মৃত্যুর কারণ। এই যে মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে বহুবার বলছেন এই তুই বোম বাঁধিস, এই তোরা ঝগড়া করিস না, এই করতে করতে যেটা হচ্ছে, রাজ্যের যিনি সবচেয়ে ওপরে স্তরে আছেন তিনি যে বার্তাটা দিচ্ছেন সেটা যেন এটা একটা খেলা। এই যে খুন করা হয়ে গেল, মানুষ মরে গেল, কিছুদিন পর আমরা ভুলে গেলাম, এটা যে কতটা ভয়ঙ্কর ব্যাপার, এর জন্যে কতটা জোরে যে ধমক দিতে হয়, এর জন্যে দলের মধ্যে কতটা নিয়ন্ত্রণ আনতে হয়, সেই জায়গাটাকে একেবারে এড়িয়ে গিয়ে এই যে বৈঠকগুলো, সেই বৈঠকে কাউকে বলা হচ্ছে বোম বাঁধিস, সেটা যদি মুখ্যমন্ত্রী জানেন তাহলে তার তো একেবারে শাস্তি হওয়া উচিত। যদি জানেন দুজনের মধ্যে ঝগড়া হয়, সেই ঝগড়াটা কতটা, কেন, দলের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের কতগুলো লোকসভার আসন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন কোনোদিন, সেই জায়গায় আমরা অনেক বেশি দায়িত্বশীল বক্তব্য এবং দলের মধ্যে সঠিক সাংগঠনিক দায়িত্ব পালনের মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব আছে সেটা আশা করি।
একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে একটু আগে মনীষ শুক্লার ঘটনার কথা বিশ্বনাথদা বলছিলেন, সে মূল চক্রী আজও ধরা পড়েনি, কথাটা বিশ্বনাথদা বললেন বটে, কথাটা ঠিক নয়। সুবোধ সিং সেই সময় দাঁড়িয়ে মানে বিহার জেলে বেউড়ে বসে এই গোটা প্ল্যানটা করেছিল, সে কিন্তু এখন গ্রেপ্তার হয়েছে। সেটা অনেকে আবার অর্জুন সিং এর নামও বলে, সেটা অনেকে অর্জুন সিং এর নামও বলে, আরে সেটা অনেকে পলিটিক্যাল গেইনের জন্য কোন রাজনৈতিক স্বার্থে কোন এক সেকেন্ড, এই যে সুপারি কিলিং এর এই যে একেবারে সুপারি কিলার নিয়ে একটা রাজনৈতিক কালচার হয়ে দাঁড়াচ্ছে। পরপর দেখুন গত 6 মাসে কতগুলো ভাড়াটে খুনি দিয়ে খুনের গল্প পুলিশই তুলে ধরলো। এটা কি কোথাও একটা মানে খুনের সংস্কৃতির পরিবর্তন হচ্ছে? না, আপনি পরিচিত, হ্যাঁ, আপনি যদি আমাকে খুন করতে আসেন, কোনো রকম আমি যদি বেঁচে যাই, তো আমি তো আপনাকে চিনে ফেলবো। সুপারি কিলার এই জন্যই লাগানো হয় যে যারা কিল করতে আসবে তাদেরকে চিনতে পারবেন না, যাকে মারতে আসা হয়েছে সে অথবা তার বাড়ির লোকজন। ঠিক এক্ষেত্রে দেখুন বিহারের কাটিহার থেকে 3 জন, এর আগে সুশান্ত ঘোষের ঘটনায় যে ছেলেটি ধরা পড়লো ভিন রাজ্যের, মানে অর্থাৎ এইখানে একটা সহজ ব্যবসার জায়গা তৈরি হচ্ছে। না, সহজ ব্যবসা নয়। এই বিহারের বৈশালী থেকে সুবল বাবু আদর্শের অভাবের কথা বললেন, আমি সম্পূর্ণ একমত। বিশ্বনাথ বাবু টাকার পরিমাণের কথা বললেন, আমি সম্পূর্ণ একমত। কিন্তু আরও একটা ব্যাপার যেটা বুঝতে হবে, আমি নিজে পুলিশে কাজ করতাম, এর আগে প্রশাসনকে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে শাসক দলের হয়ে এত নির্লজ্জভাবে কাজ আমি কোনোদিন করতে দেখিনি। এর ফলে কি হচ্ছে, অন্য সব দলের অপরাধীরা এসে শাসক দলে আশ্রয় দিচ্ছে। আপনি বলছেন যে শাসক দলের লোককে খুন করছে, তাদের সংখ্যা অনেক বাড়ছে, তো শাসক দলের বাইরে তো তারা নেই, তো তাহলে শাসক দলের লোকেরাই তো শাসক দলের লোককে খুন করবে। তার কারণ বিরোধী বলতে দিন একটা সেন্টেন্স, যে এর আগেও এটা চলছিল, কিন্তু ফিরহাদ হাকিম বা মমতা ব্যানার্জিরা এতটা রিয়াক্ট করেননি কেন? কারণ সুশান্ত ঘোষ আর ফিরহাদ হাকিমের মধ্যে কোনো ফারাক নেই, দুজনেই কলকাতা কর্পোরেশন কাউন্সিলররা তাকে মেয়র করেছে। অর্থাৎ একজন কাউন্সিলরকে যখন হত্যা করছে, তখন আমাকেও হত্যা করা হতে পারে। যখন বাবলা সরকারকে হত্যা করা হয়েছে, তখন আমাকেও হত্যা করা হতে পারে। এই জন্যে এত উদ্বেগ বেড়েছে। কাজ করছে, এটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন নজরুল স্যার আমি মেনে নিলাম। আপনি বলুন তো, যখন লালবাজারের ঠিক পাশে 100 কিলো RDX জমা হয়ে বোমা বিস্ফোরণ হলো, কোন বড় মাথাটা ধরা পড়েছিল? তখন পুলিশ কাদের দলদাসত্ব করতো? কজন অফিসারকে সাসপেন্ড করেছিলেন? কেউ জানতো না, CPM জানতো না, পুলিশ জানতো না। 100 কিলো RDX লালবাজারের কয়েকটা বাড়ি পরে জমা হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, লোকে মরে যাচ্ছে। আর নজরুলদা বলছেন যে আজকের দিনে পুলিশ দলদাসত্ব করছে। দেখুন, এমন কোনো কালখণ্ড নেই যখন দাঁড়িয়ে সেই সময় যারা সমালোচক তারা কখনো বলেছে চারিদিকে আদর্শের বন্যা বইছে। সবসময় লোকে বলে আদর্শ বলে কিছু নেই, আগের সময়টা ভালো ছিল। আমি একটা কিছু বলতে চাই, যদি আমি কোনো ব্যাটালিয়নের সিও থাকি, তাহলে কিন্তু কি জমা হচ্ছে বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে, আমি সেটা দেখার আইন আমাকে ক্ষমতা দেয়নি। তো তখন যারা ছিলেন তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। না, আমার একটু বক্তব্য হচ্ছে, দেখুন নজরুল স্যার যেটা বললেন সুমন, মনে হচ্ছে যেন 1 দশক হয়ে গেছে, মানুষ ভুলে গেছে, এখনকার প্রজন্ম জানে না যে বামেদের সময় যেন রামরাজ্য ছিল। একেবারেই নয়। বানতলা থেকে আনন্দমার্গী হত্যা, সেই সময় বামেদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশকে বা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কিভাবে তারা ব্যবস্থা করেছিলেন বা ব্যবহার করেছিলেন, আমরা সেটা দেখেছি। আর দ্বিতীয় প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা চলে আসি। দেখুন, এই যে কিছুক্ষণ আগে উনি বললেন শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম, শওকত মোল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আনারুল শেখ, ভাদু শেখ, এই হত্যাগুলোই হতো না যদি প্রথম দিকে ব্যবস্থা নেওয়া হতো। এবার পরের দিকে আমরা দেখেছি শাহজাহান থেকে শুরু করে আরো বড় বড় নাম। মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ প্রশাসক, অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অপদার্থ দলনেত্রী। তিনি নিজের দলের গুন্ডাদের কন্ট্রোল করতে জানেন না, মুখে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি। আমি শুধু দুটো কথা বলবো, যে এক, যে বাম আমলের রামরাজ্য ছিল এ কথা কেউ বলছে না, সেখানেও তখনও খুন হয়েছে, কিন্তু যারা খুন হয়েছে, আমি বলছি যে রশিদ খান বউবাজার মামলায় গিয়ে দেখবেন এখনো জেলে ছবি আঁকছেন। আপনি বানতলার ঘটনায় যারা ছিলেন, অভিযুক্ত ছিলেন, তারা এখনো জেল খাটছেন, বারুইপুরে গিয়ে দেখে আসবেন। ফলে আমি এখানে একটা কথাই বলতে চাই, যে নজরুলদা যেটা বলছিলেন ইম্পর্টেন্ট,
যে সেম সাইড হত্যা যখন হয় তখন আসলে সুপারির প্রয়োজন হয়। আর যদি বলেন যে হোমিসাইড বলতে যাবো, যে হত্যা, রাজনৈতিক হত্যা, তখন যে গুলি মারে কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে, প্রচুর মন্তব্য আসছে। দ্রুত একটা মন্তব্য নেব। সুভাষ ঘোষ রাজা, তিনি বলছেন তবে কি বাবলা সরকারের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাটাই তার বেঘরে প্রাণ যাওয়ার অন্যতম কারণ? শেখ শামীম লিখছেন যে দলীয় কোন্দল যেভাবে চারদিকে বেড়ে উঠেছে তাতে শাসক দলের কাছে বড় অস্বস্তি। তমাল রায় লিখছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের যেসব নেতাদের হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই গোষ্ঠী কোন্দলের ফল। মিহির কানুনগো লিখছেন সভাপতির হাতে খুন হচ্ছেন সহসভাপতি, এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয় সাধারণ মানুষের কি হাল হবে? সমরেশ চক্রবর্তী লিখছেন তৃণমূলের জামানায় তৃণমূলই সব থেকে অসুরক্ষিত। মারাত্মক কথা। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদনে দেখাবো যে কিভাবে এই সুপারি কিলার কালচার এই রাজ্যের বুকে কার্যত গেঁড়ে বসেছে, জেঁকে বসেছে। দেখুন। বিটি রোডের মতো ব্যস্ত রাস্তার ওপর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গুলি করে বিজেপি নেতাকে খতম। খাস কলকাতার কসবায় ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। শক্তিগড়ে এক্সপ্রেসওয়েতে কয়লা মাফিয়াকে শুট আউট। এ রাজ্যে একের পর এক হাড় হিম করা খুনের ঘটনা দেখেছে রাজ্যবাসী, আর প্রত্যেকটা ঘটনায় বারবার সামনে এসেছে ভিন রাজ্যের সুপারি কিলারের যোগ। এবার মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি খুনের তদন্তেও সেই ভিন রাজ্যের কিলার কানেকশন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। শামী আক্তার হচ্ছে কাটিহারের, মোহাম্মদ আব্দুল গনি কাটিহারের, আশরাফ যে ড্রাইভার সে কাটিহারের। 2 মাস আগে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ছিল বিহারের বাসিন্দা। অভিযুক্ত স্কুটার চালককেও বিহার থেকে গ্রেফতার করা হয়। 4 বছর আগে বিটি রোডের ওপর বিজেপি নেতা মনীষ শুক্লাকে গুলি করে খুনের ঘটনায় 2 সুপারি কিলার ধরা পড়ে পাঞ্জাব থেকে। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় এক ভাড়াটে খুনি। বছর দেড়েক আগে শক্তিগড়ে এক্সপ্রেসওয়ের ওপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল কয়লা মাফিয়া রাজু ঝাকে। পুলিশ সূত্রে দাবি করা হয় বিহার, ঝাড়খণ্ড কিংবা উত্তরপ্রদেশ থেকেই সুপারি কিলারদের আনা হয়েছিল। একের পর এক ঘটনায় ভিন রাজ্যের ভাড়াটে খুনিদের যোগ মেলায় প্রশ্ন উঠছে, এটা কি ক্রমশ পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে উঠছে? বাইরে থেকে খুনি আনতে গেলে তো পয়সা লাগে। পয়সা কার হাতে? তৃণমূলের হাতে। খুন করছে কে? কাকে? তৃণমূলের নেতাকে। খুনি ভাড়া করার কালচার দিদির তৈরি করা কালচার। বাইরের রাজ্য থেকে এত অস্ত্রই বা আসছে কি করে, এত খুনি বা আসছে কি করে? এগিয়ে বাংলা একদিকে উন্নয়ন দেখবার জন্য বাঘ ঢুকে আসছে পশ্চিমবঙ্গে, আবার জানে এখানে আইন শৃঙ্খলা নেই, কারণ বাংলাদেশের জঙ্গিরা যে ভাষায় কথা বলছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সেই কথা বলছে। তো ওদিকে জঙ্গিও ঢুকছে, এদিকে সুপারি কিলাররাও ঢুকছে। এটা তো পুরো লুটের জায়গা। মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনাতেও ভিন রাজ্যের বাসিন্দারা গ্রেফতার হয়েছে। আগে এগুলো ছিল সুপারি টুপারি, আগে ছিল না। সুপারিটা ইদানিং ইন্ট্রোডাকশন হয়েছে। আগে ছিল এই মুঙ্গের টুঙ্গের থেকে কোনো আর্মস অ্যামুনিশন আসতো, এই সমস্ত ব্যাপার ছিল। কিন্তু এখন ট্রেন্ড যেটা হয়ে গেছে, আমি নিজের পিঠটা বাঁচানোর জন্য এখন সুপারি দেওয়া হয়। সেই সুপারিতে বেশ কিছু নগদ টাকার অফার থাকে, এবং যারা খুব মানে টাকার জন্য আর কি ক্রাইমগুলো করে তাদেরকে দিয়ে এই সুপারিটা দেওয়া হয়। নতুন ট্রেন্ড, বঙ্গ রাজনীতিতে নতুন ট্রেন্ড। একটা সময়ে কলকাতা ছিল ভারতের সাংস্কৃতিক রাজধানী, কালচারাল ক্যাপিটাল। এখন কি ভিন রাজ্য থেকে সুপারি কিলার হায়ার করায় নিউ কালচার হয়ে উঠছে? বেঙ্গলের পার ক্যাপিটা রোজগার বেড়ে গেছে, যেহেতু এখানে কাজের ফেসিলিটি অনেক বেশিছে। তাদের আপনি পরিযায়ী শ্রমিক বলুন বা ভিন রাজ্যের লোক বলুন, তারা এখানে এসে কাজ করছে পেটের তাগাদায়। এবার তার মধ্যে কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয়, এটা ডিটেকশন করাটা খুব টাফ। কিন্তু ক্রিমিনাল তাকে ধরতে পুলিশ আছে, এবং পুলিশ তার নিজের কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। খোদ শাসক দলের নেতা খুনেই যদি ভিন রাজ্য থেকে সুপারি কিলার আনা হয়, তাহলে এগুলো ঠেকানো সম্ভব কিভাবে? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।